দশম গ্রেড সহ ৩ দাবিতে অনড় সরকারি প্রাথমিকের শিক্ষকরা। শহীদ মিনারে অবস্থান কর্মসূচি। সারা দেশে চলছে অনির্দিষ্টকালের কর্মবিরতি। ৬৫,০০০-এর বেশি স্কুলে বন্ধ ক্লাস। জাতীয় সংসদে নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট আয়োজনের ব্যাপারে সরকার বদ্ধপরিকর, আবারও জানালেন আইন উপদেষ্টা। 4 লাখ টাকা দাবি করে আমি মুশাহিদের কাছে মইনের কাছে নিয়ে দিয়ে দিতাম, আর নাইলে আমার হাজবেন্ডের মাইরা লাইব। আমি বুঝতেছি না আপু, আপনি কি বলতেছেন? ফেসবুকে বিদেশি চাকরির চটকদার বিজ্ঞাপনের ফাঁদ। পাড়ি জমে প্রতারণার শিকার হচ্ছেন অনেকেই। জিম্মির পর টাকা দেয় জড়িত রিক্রুটিং এজেন্সি। নেই আইনের প্রয়োগ। দুর্ধর্ষ কাকুন বাহিনীকে ধরতে অপারেশন ফার্স্ট লাইট। রাজশাহী সহ 4 জেলার দুর্গম চরে পুলিশ, র্যাব, এপিবিএনের অভিযান। 21 জন আটক, আগ্নেয়াস্ত্র জব্দ। এবং বিয়ারিং প্যাড দুর্ঘটনায় ক্ষতিপূরণ দিতে হবে মেট্রো রেলের ঠিকাদারকে। দাবি ডিএমটিসিএল এর। প্রকল্প বুঝে না পাওয়ার যুক্তি, তদন্তে গাফিলতি চিহ্নিতের পরামর্শ। সময় সংবাদের সঙ্গে আছি আমি রোজা চু। 3 দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। উচ্চতর গ্রেড প্রাপ্তির সমস্যার সমাধান এবং শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চয়তার দাবি তাদের। এর আগে শনিবার আন্দোলনরত শিক্ষকরা শাহবাগ অভিমুখে পদযাত্রা শুরু করলে পুলিশি বাধার মুখে পড়েন। এদিকে শিক্ষকদের কর্মবিরতির কারণে সারা দেশে বিভিন্ন প্রাথমিক স্কুলে পাঠদান বন্ধ থাকার খবর পাওয়া গেছে। আমাদের আজকের দাবি হইল সারা বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়গুলি আজকের ক্লাস আমাদের বর্জন, এবং যতক্ষণে আমরা প্রজ্ঞাপন দশম গ্রেডে হাতে না পাবো ততক্ষণে আমাদের এই দাবি এই আন্দোলন অব্যাহত থাকবে। সকাল থেকে আমরা অবস্থান কর্মসূচিতে আছে এবং সারা বাংলাদেশে আমাদের ক্লাস বর্জন চলছে। এই ন্যায্য দাবিগুলি মেনে নেওয়ার জন্য সরকারের কাছে আমরা বিনীত আবেদন করছি, এবং আমরা যেন এই দাবিগুলি সহ আমরা বাড়িতে ফিরে যেতে পারি। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া এবং বরিশালের বাকেরগঞ্জে আছেন অপূর্ব অপু। শিক্ষকদের কর্মবিরতির বিষয়ে জানবো তাদের কাছে। শুরুতেই যাচ্ছি সামিয়ার কাছে। সামিয়া, সারা দেশে অনির্দিষ্টকালের জন্য পূর্ণ কর্মদিবস স্থগিত কর্মসূচি দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে সহকারী শিক্ষকরা আছেন তারা। আমরা দেখছি সকাল থেকেই এই যে কেন্দ্রীয় শহীদ মিনারটি রয়েছে সেখানে কিন্তু তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। একই সাথে শুধু ঢাকায় নয়, দেশের সারা দেশেই আসলে কর্মসূচি তারা পালন করছেন। এবং জানিয়ে রাখি 13তম গ্রেডে আসলে তাদের বেতন হয়, এবং সেই 13তম গ্রেড থেকে তাদের বেতন উন্নতি করে 10ম গ্রেডে যাতে তাদের বেতন দেওয়া হয় সেই দাবিতেই কিন্তু তারা আসলে রাজপথে লাগাতার কর্মসূচি দিয়ে যাচ্ছেন এবং অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। জানিয়ে রাখি গতকালকে সেই কর্মসূচির ধারাবাহিকতায় কিন্তু তারা আসলে একটি এই শহীদ মিনার থেকে শাহবাগের দিকে আসলে তারা পদযাত্রা করে যেতে থাকেন, এবং সেই মুহূর্তে কিন্তু আসলে পুলিশি বাধার সম্মুখীন তারা হন। এবং সে সময় আমরা দেখেছি পুলিশি বাধার সম্মুখীন হওয়ার ফলে শিক্ষকরা যেটা আমাদেরকে জানিয়েছিলেন, সে সময় আসলে তাদের শিক্ষকের অনেকেই আহত হন এবং হাসপাতালে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। সেই প্রেক্ষিতে কিন্তু আসলে সেই পুলিশি বাধার যে ঘটনাটি ঘটেছে সেটির প্রতিবাদী কিন্তু তারা আজকে রাজপথে অবস্থান করছেন, এবং এই যে কর্মবিরতির কথা আমরা বলছিলাম সেই কর্মবিরতি কিন্তু তারা ঘোষণা করেছেন। সারা দেশে এই কর্মসূচি তারা পালন করছেন এবং তাদের 3টি দাবি মূলত তারা আসলে আজকে কিন্তু তারা আসলে 3টি দাবি তুলে ধরেছেন। আমরা দেখছি 10 বছর এবং 16 বছর পূর্তিতে কিন্তু উচ্চতর গ্রেড প্রাপ্তির যে সমস্যাটি রয়েছে সেটির সমাধান কিন্তু তারা চায়। এবং আমরা দেখছিলাম যে এই কর্মসূচি তারা সারা দেশে আসলে ঘোষণা করেছেন। তারই প্রেক্ষিতে আমরা যাব বরিশালে, একই কর্মসূচি পালন করছেন সেখানের প্রাথমিক শিক্ষকরা, এবং জানবো আমার সহকর্মী অপূর্ব অপুর কাছ থেকে সেখানের পরিস্থিতি।
দেশের জেলা শহরগুলোতে আমি আছি বরিশালের প্রত্যন্ত বাকেরগঞ্জ উপজেলায় রয়েছি। এখানটাতে সহ বরিশালের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে আমরা ঘুরে দেখার চেষ্টা করেছি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা জানিয়েছেন কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা 3 দফা দাবিতে তারা কর্মবিরতি পালন করছেন এবং কর্মবিরতিতে তারা যেটি বলছেন যে সকাল থেকে তারা স্কুলে এসেছেন, তবে তারা কোনো ক্লাস নেবেন না। তারা যে টিচার্স রুম রয়েছে সেই টিচার্স রুমে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করছে। যদিও বা কোনো কোনো স্কুলে আমরা দেখেছি যে শিক্ষার্থীরা বাইরের মাঠে খেলা করছে, আবার কোনো কোনো বিদ্যালয়ে দেখছি যে ক্লাসরুমে শিক্ষার্থীরা অবস্থান করছে। সেই ক্ষেত্রে প্রধান শিক্ষক সেই শিক্ষার্থীদেরকে শান্ত করার চেষ্টা করছে। আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন যে গতকালকে ঢাকায় তাদের শিক্ষকদের উপর যে হামলা চালানো হয়ে হামলার অভিযোগ তারা এনেছেন, তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। সেই সাথে সাথে তাদের যে 3 দফা দাবি, অর্থাৎ প্রথম যে দাবিটি রয়েছে সরকারি শিক্ষকদের 10ম গ্রেডে উন্নীতকরণ করতে হবে, তারা বর্তমানে 13তম গ্রেডে রয়েছে। এর বাইরে সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতির ব্যবস্থা করার দাবি তুলেছেন এবং তৃতীয় দফা যে দাবিটি সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল সহ সব আর্থিক সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছেন এখানকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এবং স্কুলগুলোতে আমরা যেটি দেখছি কোনো কোনো স্কুলে যেটি বলছিলাম যে ক্লাসরুমে শিক্ষার্থীরা নেই, আবার কোনো কোনো স্কুলে ক্লাসরুমের শিক্ষার্থীরা রয়েছে। সেই ক্ষেত্রে এখানকার আন্দোলনরত শিক্ষকরা যে দাবিটি বলছেন যে তারা যতক্ষণ না পর্যন্ত কেন্দ্র ঘোষিত তাদের যে 3 দফা দাবি রয়েছে সেই 3 দফা দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্তই তারা তাদের এই কর্মবিরতি অব্যাহত রাখবেন। তারা দীর্ঘ বছর পর্যন্তই সরকারের পালাবদল হয়, কিন্তু তাদের ভাগ্যের কোনো পালাবদল হয় না। তাদের জীবনমান উন্নয়নের জন্য এবং শিক্ষকদের মর্যাদা রক্ষায় তারা তাদের আন্দোলন অব্যাহত রাখবে। আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল দুপুর পর্যন্ত। সরাসরি যুক্ত ছিলাম বরিশাল এবং কেন্দ্রীয় শহীদ মিনারে। জাতীয় সংসদে নির্বাচন নিয়ে শঙ্কার কারণ নেই। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর, জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে রাজশাহীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিগ্যাল এইড অফিসে বিচারকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। উপদেষ্টা আরও বলেন, নির্বাচন বিলম্বিত করার কোনো ইস্যু নেই। অবশ্যই জাতীয় সংসদে নির্বাচন অনুষ্ঠিত হবে। উৎসব মুখর পরিবেশ সৃষ্টির জন্য যা যা করা দরকার করা হবে। এছাড়া দেশের আদালতগুলোর মামলা জট দ্রুত নিরসনে সরকার অতিরিক্ত বিচারক নিয়োগ দিচ্ছে বলেও জানান আইন উপদেষ্টা। নির্বাচন নিয়ে আশঙ্কার কোনো কারণ দেখি না। আমি মনে করি রাজনৈতিক দলগুলো একে অপরের উপর চাপ সৃষ্টি করার জন্য বা আমাদের উপর চাপ সৃষ্টি করার জন্য কিছু কিছু কথা বলেন, আবার কিছু কিছু কথা হয়তো জেনুইনলি বলেন। সব কিছু শুনে হয়তো মনে হয় যে নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা বা আশঙ্কা রয়েছে। আমি আপনাদেরকে দৃঢ় কণ্ঠে বলতে চাই, আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার ব্যাপারে বদ্ধপরিকর। এটার সাথে সম্পর্কিত বা এটাকে বিলম্বিত করার কোনো ইস্যু আছে বলে আমরা মনে করি না। আমরা বিশ্বাস করি অবশ্যই ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দুর্ধর্ষ কাকন বাহিনীকে ধরতে রাজশাহী সহ 4 জেলার দুর্গম চরে অপারেশন ফার্স্ট লাইট। এতে অংশ নেন পুলিশ, র্যাব, এপিবিএন এর অন্তত 1200 সদস্য। অভিযানে আটক করা হয় 21 জনকে। জব্দ করা হয়েছে আগ্নেয়াস্ত্র। রাজশাহীর পদ্মার পাড় থেকে আরও জানাচ্ছেন মওদুদ রানা। রাজশাহী, নাটোর, পাবনা ও কুষ্টিয়ার বিস্তীর্ণ পদ্মার চর জুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করে কাকন বাহিনী। গত 27 অক্টোবর কাশবন দখলকে কেন্দ্র করে 2 জনকে গুলি করে হত্যার অভিযোগ রয়েছে এই বাহিনীর বিরুদ্ধে। এই বাহিনীর এক সদস্য সেদিন নিহত হয়েছিল। স্থানীয়দের ভাষ্য, কাকন বাহিনী পদ্মার চরে সশস্ত্র অস্ত্রের মহড়া দেয়, বালুমহল থেকে শুরু করে কাশবন দখল করে এবং একই সাথে তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, অপহরণের নানান অভিযোগ ওঠে। সেসব অভিযোগের প্রেক্ষিতে রোববার ভোররাতে অভিযান শুরু করে যৌথ বাহিনী। অপারেশন ফার্স্ট লাইট নামের এই অভিযানে 1200 আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য অংশ নেয়। এতে র্যাব, পুলিশ ও এপিবিএন সদস্যরা পদ্মার চরে আসামিদের খুঁজে আটক করে। পুলিশের ভাষ্য, কাকন বাহিনীর 21 সদস্যকে আটক, 5টি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার, একটি মোটরসাইকেল ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করে। পুলিশ যেটি বলছে যে কাকন বাহিনীর সদস্যদের ধরতে এ ধরনের সাঁড়াশি অভিযান চলমান থাকবে। এ অভিযানে উচ্ছ্বাস ও স্বস্তি প্রকাশ করেছে
স্থানীয়রা। তারা বলছেন কাকন বাহিনীর অত্যাচারে তারা পদ্মার চরের ফসলের আবাদ থেকে শুরু করে নানা প্রতিবন্ধকতার মুখে পড়ে আসছিল। এ নিয়ে সময় সংবাদ গত শুক্রবার একটি প্রতিবেদন প্রকাশ করে। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। মেট্রো রেলের বিয়ারিং প্যাড দুর্ঘটনায় নিহত আবুল কালাম আজাদের পরিবারকে 2 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল জারির পর প্রশ্ন উঠেছে কারা দেবে এই অর্থ। ডিএমটিসিএল বলছে এখনও প্রকল্প বুঝে নেননি তারা, তাই ক্ষতিপূরণ মেটানোর দায় নিতে হবে ঠিকাদারকে। আর আইনজীবী বলছেন দায় এড়াতে পারে না পরিচালনা প্রতিষ্ঠানও। তদন্তের মাধ্যমে গাফিলতি চিহ্নিত করে ক্ষতিপূরণ আদায়ের পরামর্শ তার। আরও জানাচ্ছেন মনির হোসেন। মেগাসিটি ঢাকা, ফ্লাইওভার, এলিভেটেড এক্সপ্রেসওয়ে কিংবা মেট্রো রেল, নগর জুড়ে এত মেগা প্রকল্পের ভিড়ে প্রশ্ন যখন নাগরিক নিরাপত্তা, উত্তর তখন আবুল কালাম আজাদ। 26 অক্টোবরের দুপুর ফার্মগেট মেট্রো রেলের নিচে হেঁটে যাওয়ার সময় ওপর থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত হন আজাদ। তারপর থেকেই আলোচনায় মেগা প্রকল্পের নিরাপত্তা। প্রশ্ন ওঠে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারানো পরিবারের ক্ষতিপূরণ নিয়েও। এরই মধ্যে ক্ষতিপূরণ ও তদন্ত কমিটি গঠনের আদেশ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন 2 আইনজীবী। পরে 29 অক্টোবর আবুল কালামের পরিবারকে 2 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। এখন প্রশ্ন কারা দেবে এই ক্ষতিপূরণ। আইনজীবীরা বলছেন হুট করেই কাউকে দোষারোপ না করে তদন্তের মাধ্যমে যাদের গাফিলতি পাওয়া যায় ক্ষতিপূরণ দিতে হবে তাদেরই। কারা ওন করে, কারা চালাচ্ছেন, এর সবারই দায়িত্ব আছে। যিনি কন্ট্রাক্টর তার নেগলিজেন্স থাকলে এটা কমিটি একটা করেই করতে হবে। এটা কিন্তু আপনি হুটহাট বলতে পারবেন না যে এই এমডিকে দেওয়ার জন্য, হুটহাট বলতে পারবেন না কন্ট্রাক্টরকে দেওয়ার জন্য। মেট্রো রেল আইন 2015 অষ্টম অধ্যায়ে উল্লেখ আছে মেট্রো রেল পরিচালনাকালে কেউ ক্ষতিগ্রস্ত হলে এর ক্ষতিপূরণ দিতে হবে লাইসেন্সিকে। সেক্ষেত্রে দায় আসে ডিএমটিসিএল এর ওপর। তবে ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক বলছেন এখনও ঠিকাদার থেকে প্রকল্প বুঝে নেননি তারা, তাই পুরো দায়িত্ব নিতে হবে ঠিকাদারকে। যেহেতু এখনো কন্ট্রাক্টরস কনস্ট্রাকশন আন্ডার কনস্ট্রাকশন, এদের ডিফেক্টস এখনও সম্পূর্ণভাবে বোঝায় দেয় না আমাদের। আমরা যা ডিফেক্টস পাইছি আমরা সমস্ত কিছু নোটিফাই করছি। যেহেতু এখনও বোঝায় দেয় নাই, অবশ্যই এটা কন্ট্রাক্টর এবং কনসালটেন্টের দায়িত্ব। মেট্রো রেলের ত্রুটি সহ ক্ষতিপূরণের বিষয়টি তদন্তাধীন দাবি করে দুর্ঘটনায় নিহত আবুল কালামের স্ত্রীকে চাকরি দেয়া হচ্ছে বলেও নিশ্চিত করেন ডিএমটিসিএল এমডি। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। পেশাগত অসদাচরণ এড়াতে আনুষ্ঠানিকভাবে সেনা কর্মকর্তাদের গুমের 2 মামলা ও রামপুরায় 28 জনকে হত্যা মামলায় আসামির পক্ষ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার। রোববার ট্রাইব্যুনাল 1-এ ওকালতনামা প্রত্যাহারে আবেদন করেন তিনি। গুমের 2 মামলায় জমা দেয়া সারোয়ার সহ 5 জনের ওকালত বাতিল এবং নতুন করে ওকালতনামা জমা দেওয়ার পরামর্শ দেন ট্রাইব্যুনাল। পরে ব্যারিস্টার সারোয়ার বলেন নিজের গুমের ঘটনায় একটি অভিযোগ প্রসিকিউশনে জমা দিয়েছিলেন তিনি। সে অভিযোগে কয়েকজন সাবেক সেনা কর্মকর্তার নাম রয়েছে। সে কারণেই তিনি স্বার্থের দ্বন্দ্ব থাকায় তাদের পক্ষের আইনজীবী থেকে নাম থেকে প্রত্যাহার করেন তিনি। এর আগে চলতি বছরের 21 অক্টোবর গুমের 2 মামলায় সাবেক 13 জন ও রামপুরায় 28 জনকে হত্যায় 2 সেনা কর্মকর্তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। আইসিটি বিধি অনুযায়ী আজকে আমি একটা আবেদন করেছি, কোর্টের অনুমতি ছাড়া, ট্রাইব্যুনালের অনুমতি ছাড়া ওকালতনামা প্রত্যাহার করার সুযোগ নাই। আজকে আবেদনের মাধ্যমে মাননীয় ট্রাইব্যুনালে আমার নাম প্রত্যাহার করার জন্য আবেদন করেছি। মাননীয় ট্রাইব্যুনাল সেই আবেদন গ্রহণ করেছেন, অর্থাৎ সেই ওকালতনামাটা প্রত্যাহার হয়েছে। পুলিশ সদর দফতর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় থেকে সুপারিশের পরও এখনও চাকরিতে যোগ দিতে পারেননি 2007 সালে নিয়োগ বাতিল হওয়া 330 পুলিশ কর্মকর্তা। ট্রেনিংয়ের আগে নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করায় 17 বছর ধরে মানবেতর জীবনযাপন করছেন তারা। 24-এর গণ অভ্যুত্থানের পর আশার আলো দেখলেও তাতেও গুঁড়ে বালি। প্রধান উপদেষ্টার দফতরে ফাইল আটকে থাকায় কবে যোগ দিতে পারবেন চাকরিতে তার উত্তর জানেন না কেউ। স্বপন আহমেদের রিপোর্ট।
মুন্সিগঞ্জের নিতাই চন্দ্র দাস ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল পুলিশ কর্মকর্তা হওয়ার। সেই ইচ্ছে থেকেই 2006 সালে অংশ নেন এসআই পদের পরীক্ষায়। সব ধাপ শেষে অপেক্ষা শুধু ট্রেনিংয়ে যাওয়ার। কিন্তু 17 বছরেও শেষ হয়নি সেই অপেক্ষার। আমার মাও কিছুদিন পরে মারা যায়। আমার ভিতরে দুঃখ, এই পুলিশ বাহিনীতে আমি আর যোগ দিতে পারিনি। আমার এই যোগদান বাবা দেখে যেতে পারে নাই। পুলিশের নিয়োগে উল্লেখ ছিল চাকরি শুরুর আগে বিয়ে করা যাবে না। রাজবাড়ীর আশরাফুল আলম নিয়ম মেনে 2006 সালের ওই নিয়োগে সার্জেন্ট পদে পরীক্ষায় অংশ নেন। সব ধাপ অতিক্রম করার পর ট্রেনিংয়ের আগে বাতিল হয়ে যায় নিয়োগ। চাকরিতে যোগদানের আশায় 1.5 যুগ পার হয়ে গেলেও বিয়ে করতে পারেননি তিনি। সব নিয়মে করে আমরা করছি, কিন্তু এটা ফল তো আমাদের না। আমি পোশাক পরে আমার আব্বুকে স্যালুট দিতে পারিনি। এখন আশায় আছি যে অন্তত পোশাকটা পরে অন্তত আমার আব্বুর কবরে যাতে স্যালুটটা দিতে পারি। শাহিনুরের দাবি সব ঠিক থাকলেও বগুড়ার সন্তান হওয়ায় কারণ ছাড়াই বাদ পড়েন তিনিও। পরবর্তীতে 6টা রিটেন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, কিন্তু বগুড়া হওয়ার কারণে আমাকে ভাইবা থেকে আউট করে দেওয়া হয়। মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কমিটির যে সুপারিশ, আইন মন্ত্রণালয়ের যে সুপারিশ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে সুপারিশ এবং সেটা পুনর্বহালের যে সামারিটা ওনার কাছে গিয়েছেন, সত্যিই কি উনি দেখেছেন? আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে একটি মানবিক সিদ্ধান্ত চাই। কী কারণে নিয়োগ বাতিলের আদেশ প্রত্যাহার ও যোগদানের আবেদনের ফাইল আটকে আছে তার উত্তর নেই কারো কাছেই। একজন ব্যক্তি কিংবা তার পরিবার কোনো রাজনৈতিক পরিচয় বা কোনো দলের সাথে সম্পৃক্ত থাকার কারণে তিনি যে চাকরি বা যে যোগ্যতা মেধার মাধ্যমে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে অর্জন করলেন সেটি তিনি গ্রহণ করতে পারবেন না, তাহলে আসলে আমাদের চাকরির এই প্রসঙ্গগুলো প্রতিযোগিতামূলক থাকারই দরকারটা কি? 1991 সালের একটি নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হলে 1997 সালে তাদের বিশেষ প্রশাসনিক প্রক্রিয়ায় চাকরি ফেরত দেওয়া হয়েছিল। একইভাবে চাকরিতে যোগদানের আশা এখনকার ভুক্তভোগীদের। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। ঠাকুরগাঁওয়ের বড় খোঁচাবাড়িতে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছে সেখানে। হঠাৎ করে অসুস্থ হয়ে আমাদের ছেড়ে জাহাঙ্গীর চলে গেল আমাদেরকে ছেড়ে। আমি এই সব মানুষদের রুহের আত্মার মাগফিরাত কামনা করি। আমাদের সুধীর দাদা চলে গেছে বেশ কিছুদিন আগে, তাই না? এই যে জগন্নাথপুর ইউনিয়নটা আমাদের খুব কাছে, ঠাকুরগাঁও শহরের একদম কাছে, তাই না? এইখানে আমাকে আপনারা চিনেন, দীর্ঘকাল ধরে আমি আপনাদের সঙ্গে আছি। আজকে 15টা বছর আমরা কেউ ভোট দিতে পারিনি। পারছি আমাদের এই যুবক ছেলেরা যারা এখন 18 বছর বয়স হয়েছে তারা এইবার ভোট দিতে পারবে, তার আগে তারা ভোট দিতে পারে না। এই অবস্থাটা তৈরি করে রাখছিল বিগত সরকার। বন্ধুগণ, সেই অবস্থা থেকে আল্লাহর অশেষ রহমতে আপনাদের সকলের প্রচেষ্টায়, বিশেষ করে আমাদের ছাত্র তাদের প্রচেষ্টায় এবং জনগণের প্রচেষ্টায় আমরা 5ই আগস্ট হাসিনা দেশ ছেড়ে পালাই গেছে। মনে আছে তো আপনাদের নাকি? 1 বছর হয়েছে, মনে আছে তো? এই হাসিনা পালাই গেছে, পালাই গিয়ে সে একদম অসহায় অবস্থায় রেখে গেছে তার দলের লোকজনদেরকে আর আমাদের যারা তাকে সমর্থন করতো তাদেরকে। এতে করে বোঝা যায় যে আগের যে প্রধানমন্ত্রী হাসিনা ছিলেন তার কর্মী বা জনগণের উপরে তার কোনো দরদ নাই। দরদ থাকলে কাউকে ছেড়ে পালা যায়? পালা যায় না, তাই না? বন্ধুগণ, আমরা ওই রাজনীতি করি না। আমরা এই মাটিতেই জন্ম, এই মাটিতে আমরা থাকি, এই মাটিতে আমরা সুখ দুঃখ সব কিছুর সঙ্গে আমরা থাকি এবং মারা গেলে এখানেই মারা যাবো। আমরা গুলি খেয়ে মরলে এখানেই মরবো, এই দেশের মাটি ছেড়ে আমরা কখনো যাবো না। বন্ধুগণ, অনেক ত্যাগ প্রতীক্ষার পরে আমিও বহু কষ্ট করছি। আপনারা জানেন যে আমি 11 বার জেলে গেছি, 11 বার মুখ লেগেছে, পুলিশ নিয়ে আটক করে রাখেছে। 5 দিন আমাকে সেই সেলের মধ্যে আটক করে রাখছিল যেই সেলের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের রাখা হয়। আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমরা সেখান থেকে মুক্তি পেয়েছি।
আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে 6 বছর বিনা দোষে কারাগারে আটক করে রাখছে। সরাসরি যুক্ত ছিলাম ঠাকুরগাঁয়ে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। দেখছেন সময় সংবাদ। এবারে দেশের বাইরের খবর। ইয়েলো লাইন অতিক্রমের অভিযোগে আবারও 2 ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। খান ইউনিস ও বুরেইজি শরণার্থী শিবিরে হামলায় এক শিশুসহ নিহত হয়েছে 2 জন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল এ পর্যন্ত গাজায় প্রায় 2 লাখ টন বোমা ফেলেছে, যার মধ্যে 70,000 টন এখনও নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে। গাজার পাশাপাশি পশ্চিম তীরেও হামলা অব্যাহত রয়েছে। জাতিসংঘের তথ্য বলছে, সেপ্টেম্বর থেকে পশ্চিম তীরে 70টি গ্রামে 126টি হামলা হয়েছে। এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে চালানো ইসরায়েলি হামলায় 3 জন নিহত হয়েছে। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জাতীয় সংসদে নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট আয়োজনের ব্যাপারে সরকার বদ্ধপরিকর, আবারও জানালেন আইন উপদেষ্টা। প্রথম গ্রেড সহ 3 দাবিতে অনড় সরকারি প্রাথমিকের শিক্ষকরা। শহীদ মিনারে অবস্থান কর্মসূচি। সারা দেশে চলছে অনির্দিষ্টকালের কর্মবিরতি। 65,000-এর বেশি স্কুলে বন্ধ ক্লাস। এবং দুর্ধর্ষ কাকন বাহিনীকে ধরতে অপারেশন ফার্স্ট লাইট। রাজশাহী সহ 4 জেলার দুর্গম চরে পুলিশ, র্যাব, এপিবিএনের অভিযান। 21 জন আটক, আগ্নেয়াস্ত্র জব্দ। এ ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময় নিয়ে সঙ্গে থাকবেন এসএম ইকবাল। রোজা, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।